আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে মেজর জেনারেল মাহমুদুল্লাহ হাসান আদর্শ কলেজের যারা ছাত্রছাত্রী আগামীতে পরীক্ষা দিবে 2026 সালে, রেগুলার এবং ইরেগুলার, এবং যারা গতবার ফেল করেছো তারাও এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে, সে বিষয়ে তোমাদের জন্য পরামর্শ দেওয়ার জন্য আমরা আজকে উপস্থিত রয়েছে। আমি মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, মেজর জেনারেল মাহমুদুল্লাহ হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল। সেই সঙ্গে রয়েছেন আমাদের অত্র মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ জনাব আমিনুল ইসলাম উজ্জ্বল, উনিও এই পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিবেন। তারপরে রয়েছে আমাদের সোহেল শৌকর্য, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ইব্রাহিম কা কলেজ, অত্যন্ত জানাশোনা একজন মানুষ। আমরা তিনজনই আজকে এই যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা কিছু টিপস বলা যেতে পারে, পরামর্শ অথবা উপদেশ, যাই বলুন না কেন, সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি বলতে চাচ্ছি, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, মেজর জেনারেল মাহমুদুল্লাহ হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল। শুরুতে আমি 2025 সালে যেসব ছাত্রছাত্রী ফেল করেছ, এবার তোমরা 2026 সালের পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিবে। জীবনে একটি কথা মনে রাখবে যে ফেল করা মানেই শেষ হয়ে যাওয়া নয়, নতুন ভাবে শুরু করার সুযোগ রয়েছে। আরেকটু সুবিধা তোমরা যে জিনিসটা পেতে পারো, যে তোমার ভুল ত্রুটিগুলো তুমি খুঁজে বের করতে পারবে, যে তুমি কি ভুলগুলো করেছিলে, সেটা চিহ্নিত করে সামনে এগিয়ে যাওয়া, সুন্দর একটা রুটিন করে রুটিন মাফিক পড়া, ধারাবাহিক লেখাপড়া। আসলে লেখাপড়ায় যদি ধারাবাহিকতা না থাকে তাহলে কিন্তু বেশি দূর এগোতে পারবে না। দৈনন্দিন একটা রুটিন করো, দিনে 3 ঘন্টাই পড়ো, বেশি পড়ার দরকার নেই। এবং মোবাইল সেটের যে ব্যবহার কমিয়ে ফেলতে হবে। টাইমলি তোমাকে বিছানায় যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে, টাইমলি তোমাকে লেখাপড়া করতে হবে। এবং নিজে নিজে চেষ্টা না করে, সময় নষ্ট না করে তুমি শিক্ষকের পরামর্শ নিতে পারো, বা বিভিন্ন কোচিং সেন্টার যেতে পারো, প্রচুর পরিমাণ তুমি মডেল টেস্ট দিতে পারো। এভাবে তুমি যদি এগিয়ে যাও, আমি মনে করি যারা 1 সাবজেক্ট 2 সাবজেক্টে ফেল করেছ, অথবা সকল বিষয়ে আবার পরীক্ষা তোমরা দেবে, তাদের সকলের জন্য এই উপদেশ। মনে রাখবে যে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, এবং তোমরা নিশ্চয়ই আগামীতে সফল হবে যদি সিস্টেমেটিক ওয়েতে তোমরা লেখাপড়া করো, আমি মনে করি ভালো করবে। আর যারা 2026 সালের পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তোমাদের একই পরামর্শ যে রুটিন করে সময় মতো লেখাপড়া করে এগিয়ে যেতে হবে। এবং তোমাদের অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও বলবো যে আপনার ছেলে বা মেয়ে পড়ার টেবিলে যথাসময় যাচ্ছে কিনা, তার স্বাস্থ্যের দিকে খেয়াল করা, মোবাইল সেটের মধ্যে বা মোবাইল ফোনে এনগেজ কম থাকা। এনগেজ থাকবে যদি আধুনিক লেখাপড়ার এখন সময়, মোবাইলের মাধ্যমে সে সারা ওয়ার্ল্ডকেই জানতে পারে। ইনস্ট্যান্ট যে কোনো বিষয় সমাধান কিন্তু সে এখান থেকে পেতে পারে। সে ইউটিউব ব্যবহার করতে পারে, বিভিন্ন সেক্টর রয়েছে, ইন্টারনেটের সহযোগিতা নিয়ে সে অনেক কিছুই করতে পারে। আর সেই জিনিসগুলি করছে না, সময় নষ্ট করছে অন্যদিকে, সেই জিনিসটি অভিভাবক হিসেবে আপনাদের সতর্ক দৃষ্টি রাখা জরুরি। ইংরেজিতে একটি কথা আছে, দ্য টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। লোহা গরম হলে বাড়ি দিতে হবে। আমরা রাইট সময়ে রাইট কাজটি না করতে পারলে তাহলে জীবনে সফল হওয়া কিন্তু সম্ভব নয়। বারবার কিন্তু মানুষের সুযোগ আসে না, সুযোগ একবার দুইবারই আসে। সেই সুযোগে সৎ ব্যবহার করতে চাইলে এখন তোমাদের পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে, আনন্দ ভর্তি করে অনেক সময় তোমাদের রয়ে গেছে। ইন ফিউচার তোমরা অনেক কিছু করতে পারবে। আসলে নিজেকে যদি ভালো জায়গায় তুমি আসীন না করতে পারো, তাহলে ইন দ্য লং রান তোমার যে সাফারিংস হবে,
হয়তো বা দেখবা তোমার বন্ধু বান্ধব, তোমার ক্লাসমেট ভালো লেখাপড়া করে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অথবা দেশের বড় এক কর্মকর্তা হয়েছে, তখন কিন্তু তুমি দুঃখ বোধ করবে। আমি মনে করি সময় থাকতেই সময়ের মর্যাদা দেওয়া উচিত, এবং যারাই সময়ের মূল্য দিয়েছে তারাই কিন্তু সফলকাম হয়েছে। আমি মনে করি তোমরাও সফলকাম হও, তোমাদের আগামীর পরীক্ষা আরো সুন্দর হোক, সুন্দরভাবে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো, ভালো রেজাল্ট করো, এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা তোমাদের জায়গা করে নাও। একটা হায়ার এডুকেশনও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। একটা বেটার এডুকেশন পেতে চাইলে বেটার জায়গা কিন্তু তোমাকে চুজ করতে হবে। চাইলেই তো হবে না, তোমাকে সে লক্ষ্যে পরিশ্রম করতে হবে। এবং তুমি জানো যে লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, জীবন সংগ্রামময়, সংগ্রাম করেই তোমাকে বেঁচে থাকতে হবে, প্রতিযোগিতা করে তোমাকে টিকে থাকতে হবে। তাহলে ভালো প্রতিযোগী হতে চাইলে কিন্তু এখনই তোমাকে ফিট করতে হবে, তাই না? সেই জিনিসগুলো লক্ষ্য রাখবে, এবং তোমাদের আসু যে এইচএসসি পরীক্ষা হবে তোমরা ভালোভাবে দাও, ভালো রেজাল্ট করো, সেই দোয়া করি। এ পর্যায়ে আমি আমার যে কলিগ শহীদ শৌকত স্যার রয়েছেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, সরকারি ইব্রাহিমকা কলেজ, তার কাছ থেকে আমরা একটু জানতে চাই। ধন্যবাদ প্রিয় তুহিন স্যার। স্যারকে আমি বরাবর শ্রদ্ধা করি। স্যারের যে বিষয়ভিত্তিক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীবৃন্দ, আমাদের তুহিন স্যার যে কথাগুলো বলল, ও কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব প্রাসঙ্গিক। তোমরা স্যারের কথাগুলো খুব মন দিয়ে শোনো, অনুধাবন করার চেষ্টা করো। আমি আশা করব এতে করে তোমাদের কাঙ্ক্ষিত ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আমি এর সাথে যুক্ত করব, পড়াশোনা আসলে বিচ্ছিন্ন কোনো বিষয় না, পড়াশোনা একটা ধারাবাহিক বিষয়, এবং এটা আত্মবাক্য তোমরা মনে রাখবা, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তোমরা নিয়মিত কম পড়ো, কিন্তু ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে, তবে তোমরা পরীক্ষার সাফল্য অর্জন করবে। আর ওই কথাটা আমরা বারবার বলবো আর কি, যে পড়াশোনার কোনো বিকল্প নাই, এটা নির্বিকল্প বিষয় হলো পড়াশোনা। পড়াশোনা হলো ভালো রেজাল্টের জন্য করতে হবে, ভালো সার্টিফিকেটের জন্য করতে হবে, জ্ঞান অর্জনের জন্য করতে হবে, নিজের সম্ভাবনাকে বিকশিত করার জন্য করতে হবে, নিজেকে যোগ্য এবং দক্ষ করে তৈরি করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তোমাদের ওই কথাটা মনে রাখতে হবে যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এই সংগ্রাম মুখর পৃথিবীতে যোগ্যরাই টিকে থাকে, যারা অযোগ্য অদক্ষ তারা কিন্তু এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে হেরে যায়, ঝরে যায়, তারা জীবন যুদ্ধে পরাস্ত হয় এবং পরাভূত হয়। আমরা চাই তোমরা জীবন যুদ্ধে বিজয়ী হবা, এবং জয়ের একমাত্র মূল মন্ত্র হলো পড়াশোনা। আমি প্রথমে বলে নেই, তোমরা পড়াশোনাকে কোনো ভয়ের ব্যাপার, কোনো আরোপিত বিষয় হিসেবে দেখো না। পড়াশোনাকে ধরে নেবা জীবনের, জীবনযাপনের একটা অংশ। তোমাকে খেতে হয়, তোমাকে ঘুমাতে হয়, এই যে তোমার হলো জীবনের সাথে যে অঙ্গাঙ্গী যে বিষয়গুলো, খাওয়া ঘুমানো, ঠিক তেমনি ভাবে পড়াশোনাও জীবনের একটা অপরিহার্য দৈনন্দিন কাজ। তোমাকে পড়াশোনা করতে হবে, নিজেকে জানা। এই পৃথিবীতে টিকে থাকতে গেলে তিনটা বিষয় খুব জরুরি, মনে রাখবা। একটা যোগ্যতা, একটা দক্ষতা, একটা সততা। যোগ্যতা, দক্ষতা এবং সততা। আমরা চাবো এই তিনটা মানবিক গুণ তোমার মধ্যে তুমি অর্জন করো, এবং তিনটা গুণে তুমি গুণান্বিত হয়ে পৃথিবীতে তুমি প্রতিষ্ঠিত হও। এবার আমি প্রাসঙ্গিক আলোচনা চলে যাই। আমি বাংলার স্যার, বাংলা কিভাবে ভালো করা যায়। তোমাদের দুইটা পেপার, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্রের মধ্যে কি আছে? গদ্য আছে,
পদ্য আছে, উপন্যাস আছে, নাটক আছে। সে গদ্যের মধ্যে আমরা দেখবো প্রবন্ধ। তোমাদের একটা কাজ প্রথমে করতে হবে, সেটা হলো যে প্রত্যেকটা লেখার যে বিষয়টা, কোনটা প্রবন্ধ, কোনটা গল্প, কোনটা কবিতা, কোনটা উপন্যাস, কোনটা নাটক, এই সাহিত্যের যে শ্রেণী বিভাগগুলো সেগুলো একটু খেয়াল করবা। যেমন বাঙ্গালার 90 লেখক দিকের প্রতিনিবেদন, এটা কিন্তু একটা প্রবন্ধ। এই লেখককে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। তোমরা প্রথমে মনে রাখবা যে লেখাটা কত সালে প্রকাশিত হয়েছে এবং কোন পত্রিকায়, অর্থাৎ লেখাটা কোন সংকলন থেকে সংকলিত হয়েছে, এই তথ্যটা মনে রাখবা। পাশাপাশি লেখকের জন্ম তারিখ, মৃত্যু তারিখ এবং লেখকের জন্মস্থান, এগুলো মনে রাখবা। এগুলো তোমাদের কিন্তু মূল ব্যক্তি প্রশ্নের মধ্যে আসে, অথবা তোমাদের সৃজনশীল যে জ্ঞানমূলক যে প্রশ্ন, সেখানে কিন্তু প্রশ্নগুলো চলে আসে। তাহলে প্রত্যেকটা প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক, যা তোমাদের পাঠ্য আর কি, লেখকের নাম, লেখকের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এগুলো খুব সুন্দরভাবে তোমরা কি করবা, মুখস্থ করবা। মানে মেমোরাইজের কোনো বিকল্প নাই, এই তথ্যগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এতে করে তোমরা ইজিলি পরীক্ষা ভালো করতে পারবা। তারপরে কতগুলো তো কমন বিষয়, যেমন বাংলা 90 লেখকদের প্রতি নিবেদন, রবীন্দ্রনাথের গল্প আছে অপরিচিত, এগুলো কমন এখানে প্রশ্ন হয়। তারপরে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্প, বেগম রোকেয়ার অর্ধাঙ্গী। তারপর তোমাদের মনে রাখতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কবিতা এবং প্রবন্ধ পাঠ্য। তার প্রবন্ধ হলো যৌবনের গান, এটা মনে রাখবা। তার কবিতা আছে বিদ্রোহী। তাহলে তুমি যদি মনে রাখো যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে, মৃত্যুবরণ করেন 1976 সালে, তারও কিন্তু দেখা গেল এই প্রবন্ধের ক্ষেত্রে এবং কবিতার ক্ষেত্রে, যেখান থেকে তোমার এই প্রশ্নগুলো আসো, তোমার এই তথ্যগুলো তুমি দিলেই তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। তারপর দেখবে একটা প্রবন্ধ আছে জীবন বৃক্ষ, লেখার নামটা খুব খেয়াল করতে হবে, মোতাহের হোসেন চৌধুরী। এখানে কিন্তু মোতাহের, আর যে প্রাবন্ধিক আছেন কাজে মোতাহার হোসেন, এখানে কিন্তু একটা আকার এবং একারে পার্থক্য, খেয়াল করতে হবে খুব সচেতন ভাবে। জীবন বৃক্ষ লিখেছেন মোতাহির হোসেন চৌধুরী, আর ডক্টর সঞ্জিদা খাদিমের বাবা উনি ডক্টর কাজী মোতাহার হোসেন, কাজী নজরুল সাহেবের বন্ধু ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির গণিতের প্রফেসর ছিলেন, বিখ্যাত গণিতবিদ। এই তথ্যগুলো তোমরা মনে রাখবা। পাশাপাশি বানানের ব্যাপারে একটু খেয়াল করতে হবে। তোমরা যখন যে তোমাদের রচনামূলক প্রশ্ন যখন তোমরা উত্তর করতে যাও, তোমরা বানানি খুব ভুলটা করো আর কি। যেমন উপন্যাস লাল সাল লিখবা, লাল সাল একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। তারপর যখন লেখক সম্পর্কে বলতে যাবো, তোমাকে বলতে হবে ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ। উপন্যাস কিন্তু লিখতে হবে তোমাকে ঔপন্যাসিক। তারপর যখন নাটক আছে সিরাজউদ্দৌলা, এটা কোন ধরনের নাটক? একটা রসবিচার, আর একটা হলো তোমার বিষয়বস্তু অনুযায়ী। রসবিচারের ট্র্যাজেডি, তোমাকে বলতে হবে একটা সিরাজউদ্দৌলা একটা ট্র্যাজেডি, অথবা একটা ট্র্যাজিক নাটক, অথবা একটি বিয়োগান্তক নাটক। কিন্তু ট্র্যাজেডি নাটক লেখা যাবে না। ট্র্যাজেডি মানে তোমার বিয়োগান্তক নাটক, এর মধ্যে নাটক প্রচ্ছন্ন আছে। আর বিষয়বস্তু অনুযায়ী কিন্তু এটা একটা ঐতিহাসিক নাটক। এটা কয় অঙ্কের নাটক, কয়টা দৃশ্য, তোমাকে এগুলো খেয়াল করতে হবে। নাটকের সর্বশেষ সংলাপে কার মনে রাখতে হবে। অনেকে বলে যে সিরাজউদ্দৌলা, মোটে সিরাজউদ্দৌলা না, সর্বশেষ সংলাপ কিন্তু মোহাম্মদ বেগের, তিনি সিরাজের হত্যাকারী। উনি কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন? 10,000 টাকার বিনিময়ে। এই তথ্যগুলো মনে রাখতে হবে। তারপর আমরা কবিতার ক্ষেত্রে আসি। বিভীষণের প্রতি মেঘনাদ কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন বানানটা খেয়াল করবো, কবির বানানের জন্য বানান ভুলটা না হয়। মধু মদ হয় হ্রস্বকার, শুদ্ধ হয় দীর্ঘকার, মনে রাখবা। মধুসূদন দত্ত, বানান যেন ভুল না হয়। তোমরা অনেক সময় চট্টোপাধ্যায় বানান লিখতে পারো না, লেখো টয়রো ফেলা দিয়ে, টয়রো ফেলা না টয় টয়। তোমরা বানানে খুব সচেতন হবা। এবং বাংলা মোটেই ভয়ের কোনো ব্যাপার না, একটু খেয়াল করলে, একটু সচেতন ভাবে তোমরা যদি বাংলাটা পড়ো, দেখবা তোমরা খুব ভালো করবে আর কি। আর পড়াশোনাতে কোনো বিকল্প নাই, পড়াশোনাকে ভালোবাসতে হবে। দেখবা অজানাকে জানার মধ্যে কি যে একটা আনন্দ। প্রথম প্রথম তোমাদের ভালো লাগবে না, কিন্তু তোমরা একটু পড়াশোনাকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসো, পড়ো, শেখো, জানো,
তখন দেখবা এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে আর কি। এই সুখ অন্য ধরনের সুখ, এটা অপার্থিব সুখ। তখন দেখবা যে তোমাকে পড়াশোনা না করে ভালো লাগবে না আর কি। পড়াশোনা তোমার জীবন যাপনের একটা অবিচ্ছেদ অংশ হয়ে দাঁড়িয়েছে। তোমরা বানানের ব্যাপারে খেয়াল করবা, একটা সার্থক বাক্য কিভাবে হয়। যেমন সার্থক, সযোগ অর্থ যোগ ক, এখানে কিন্তু ব ফলা নাই, ফ্রুটফুল। আর তুমি যখন বলো যে স্বার্থপরতা, যেখানে ইন্টারেস্টের ব্যাপার, সেখানে কিন্তু ব ফলা আছে। আমরা যদি বলি যে আমাদের নাটকের সার্থকতা কোথায়, সেখানে কিন্তু ব ফলা নাই। আর যদি বলি লোকটা স্বার্থপর, সেখানে কিন্তু ব ফলা আছে। এই বানানগুলো তোমরা একটু খেয়াল করবে। স্যার, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। এই যে সার্থক যে শব্দটির কথা বললেন, আমরা কিন্তু এই যে পলিটিক্যাল যে কালচার আমরা দেখি যে ব্যানার গুলো হয়, যে সার্থক হোক সফল হোক, সেটা কিন্তু অবলীলায় ব ফলে লিখে যাচ্ছে। নিশ্চয়ই তারা ভুল করছে। নিঃসন্দেহ ভুল। এ ভুল হলো আপনার ইয়ে থেকে, অজ্ঞতা থেকে। এই অজ্ঞতা মোচন করতে হবে। আসলে আমরা মাতৃভাষাকে ওটা যত্ন নিয়ে শিখি না আর কি। মাতৃভাষাটা আসলে যত্ন নিয়ে শেখা দরকার। ভাষাকে মনে করি যে আমরা বোধহয় একটা উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি আর কি। আমরা বোধহয় যত্ন করে শেখার কিছু নাই আর কি। অতএব আমাদেরকে মাতৃভাষা অত্যন্ত যত্ন নিয়ে শিখতে হবে। যেন আমরা বলে থাকি যে সালামজাদা, মোটেই সালামজাদা হবে, হারামজাদা, তাই না? হারামজাদা শব্দটা এরকম। যেমন সখ্যতারা, সখ্য মূল শব্দ সখা, তার স্ত্রীবাচক শব্দ সখী, তার সাথে জপত্র যোগ হয়ে গেল সখ্য। তা দেওয়ার কোনো দরকার নাই। যেমন দারিদ্রতা হবে না, দারিদ্র অথবা দরিদ্রতা। লাবণ্যতা হবে না, লাবণ্য। এগুলো একটু খেয়াল টেয়ালগুলি হয়ে যায়। আর এই জন্য আমাদের একটু বানানে যে বেসিক যে নিয়মগুলো আছে, এগুলো ব্যাকরণ বইয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো পড়লেই হয়ে যাবে। তারপর আমরা আবার কথা বলতে পারি বাংলা ব্যাকরণের প্রসঙ্গ নিয়ে। বাংলা দ্বিতীয় পত্র, সেখানে দুইটা বিষয় আছে, একটা ব্যাকরণ, একটা নির্বৃতি। ব্যাকরণ 30 নাম্বার, একটু যত্ন নিয়ে পড়লেই 30 নাম্বার অবলীলা পাওয়া যেতে পারে। সেখানে আমাদের উচ্চারণ থেকে প্রশ্ন হয়, বাংলা উচ্চারণের নিয়ম লিখো, বা প্রদত্ত শব্দগুলোর উচ্চারণ লিখো। যেন আমরা লিখি স্বরীয় ধৈর্যফলা ক্ষীয়, কিন্তু আমরা লিখবো অধ্যক্ষ, স্বরীয়টা ও হয়ে যাবে অভ্যাস। হ্যাঁ, অভ্যাস। অধ্যাপকটা লিখতে হবে অধ্যাপক, কবিতাটা লিখতে হবে কবিতা, কবিতা ওখান দিয়ে। এখানে তাই না, উচ্চারণে তো দুইটা বিষয়, একটা সংবৃত, একটা বিবৃত আর কি। এটা অধ্বনি অর মতো হবে, একটা ওর মতো হয়ে যাবে। এগুলো বই দেওয়া আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের ব্যাকরণ বই খুললে ব্যাপারগুলি পেয়ে যাবা। তোমরা উচ্চারণের ব্যাপারগুলি খেয়াল করবা। তারপরে আমাদের দেওয়া আছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম। এই প্রশ্নগুলো প্রতি বছর হয়। তোমরা এগুলো পড়লে ইজিলি 5 নম্বরে পেয়ে যাবো। সার্থক বাক্যের ব্যাপারগুলো আছে। তারপরে ব্যাকরণিক শব্দ শ্রেণী, এগুলো একটু খেয়াল করতে হবে। তারপরে সমাসের ব্যাপারগুলো আছে, এগুলো পড়তে হবে। তারপরে শব্দের শুদ্ধ রূপগুলো আছে, বঙ্গানুবাদ আছে। ইংরেজি থেকে বাংলা করতে হয়। হ্যাঁ, সেটা হলো আপনার পারিভাষিক শব্দ। কমপক্ষে 200 শব্দ শিখলে কমন বিষয়, এগুলো খুব একটা জটিল হয় না। আমরা যদি বিগত 5 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে 200টার মতো পারিভাষিক শব্দ শিখি, আমি তো মনে করি যে শতভাগ কমন পড়বে আর কি। অতএব স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা হতাশ হয়ে না, তোমরা আশাবাদী থাকো, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা। এখনো যে 3 মাস সময় আছে, রিসার্চ যে কথাটা বললেন আর কি, যে তোমরা প্রতিদিন নিয়ম করে পড়ো আর কি। শৃঙ্খলা কোনো বিকল্প নাই। যে কোনো সাফল্যের পিছিয়ে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা খুব জরুরি ব্যাপার। অথবা আমরা আশা করবো স্নেহের ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিবে, এবং তোমাদের সাফল্য আমাদের জাতীয় সাফল্যেরই অন্তর্গত। তোমাদের সুস্বাস্থ্য, সাফল্য এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার ইতি টানছি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক শৈলেশ সুব্রত স্যারকে। চমৎকারই বলছিলেন, এবং যে বাংলা বিষয় যে সাজেশন আপনি দিয়েছেন, যে বিষয়ে পরামর্শ দিয়েছেন, আমি মনে করি ছাত্রছাত্রী অবশ্যই উপকৃত হবে। এ পর্যায়ে আমরা আসছি অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল। তিনি অধ্যক্ষ এবং ইংরেজি বিষয়ক শিক্ষকও বটে। ইংরেজি বিষয়ে আমরা বিস্তারিত জানবো, এবং এই 2026 সালে যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে স্যার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেবেন। তোমরা শুনবে, তোমাদের এই পথ চলায় উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। স্যার, কাইন্ডলি। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা,
আমাদের আজকের যে যে বিষয়ে আমরা কথা বলছি, এটা মূলত 2026 সালে এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে এই পরামর্শমূলক আজকের এই আলোচনা। এরপরও যারা শুনছেন এর বাইরেও সবাইকে ঈদ মোবারক। আর আমরা জানি আগামীকাল 25শে মার্চ, তারপরের দিন 26শে মার্চ। এই 25শে মার্চ কাল রাত্রি নিরস্ত্র বাঙালিদের উপরে পাক হানাদার তারা যে বাহিনী, পাক হানাদার বাহিনী যা নিরস্ত্র ঢাকাবাসীর উপরে এবং দেশের আরো কিছু জায়গায় যে আক্রমণ করে হাজার হাজার নিরীহ বাঙালিকে যে হত্যা করেছিল, যারা শহীদ হয়েছেন, যারা তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই যে 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস আসছে, তো 1971 সালে যারা আমাদের এই দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ বাঙালি এবং 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রম যারা দিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং 2024 সালে যারা গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা আহত হয়েছে তাদের আশু মুক্তি, রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করছি। আমি স্নেহের ছাত্রছাত্রী যারা, তাদের উদ্দেশ্যে বলবো যে একটা কথা আছে যে ইফ ইউ ব্লাফ টাইম, টাইম উইল ব্লাফ ইউ। তুমি সময়কে যদি ফাঁকি দাও, তাহলে সময়ও তোমাকে ফাঁকি দিবে। আমরা জানি যে 365 দিনে এক বছর সবার জন্যেই। যে পরে তার জন্য 365 দিনে বছর, যে পরে না তার জন্য, যে শুয়ে বসে কাটায়, যে লক্ষ লক্ষ টাকা কামাই করে অথবা করে না, সব শ্রেণী পেশার মানুষদের জন্যই 365 দিনে বছর। তদ্রূপ এই যে দিন 24 ঘন্টা সবার জন্যই। যে ছাত্র পড়ে, ভালো রেজাল্ট করে, তার জন্য 24 ঘন্টা একদিন। আবার যে পড়ে না, যে ফেল করে, তার জন্য। আর এই যে ছাত্রছাত্রী যারা, দেখা যায় এদের মধ্যে থেকে কেউ ভালো করে, কেউ খারাপ করে, কেউ বোর্ড স্ট্যান্ড করে, কেউ A+ পায়, গোল্ডেন A+ পায়, কেউ এ গ্রেড পায়, কেউ A- পায়, কেউ বি গ্রেড পায়, সি গ্রেড পায়, এই যে আবার F গ্রেডও পায়। আচ্ছা, এই যে পার্থক্যগুলো আমরা দেখি, এদের যে ব্যর্থতা সফলতা দেখি, আমি মনে করি এটা সময়েরই খেলা। তাহলে করিমের জন্য যদি 24 ঘন্টা হয়, রহিমের জন্য তো 24 ঘন্টা। তাহলে করিম যদি A+ পায় বা গোল্ডেন A+ পায়, তাহলে রহিম কেন ফেল করলো? এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সময়কে কে কেমন ভাবে কাজে লাগিয়েছে। আমি ঘুমিয়ে বসে থাকলেও কিন্তু সময় যথারীতি দিন হবে, রাত হবে, 12টা, 1টা, 2টা বাজবে, এবার বাজতেই থাকবে। ক্যালেন্ডার উইল নেভার ওয়েট ফর এনিবডি, আইদার হি স্লিপস অর রিমেন অ্যাওয়েক। জেগে থাকুক আর ঘুমাক, ক্যালেন্ডারে ঠিকই ওই ঠিকই তারিখ পাল্টাবে, দিন পাল্টাবে, দিন হবে, আবার দিন গিয়ে রাত হবে, এগুলো হবে। তাহলে এই যে রহিম আর করিম দুজনের যে পার্থক্যের কথা বললাম, এরা দুজনের সফলতা ব্যর্থতার ব্যাপারটা হলো যে তারা সময়টাকে কে কেমন ভাবে কাজে লাগিয়েছে। এখন এই যে যারা ছাত্রছাত্রী, আমি প্রথম বলতে চাই, যারা তোমরা যারা 2025 সালে ফেল করেছো, যেহেতু গতবার অপেক্ষাকৃত অন্যান্য বছরের চেয়ে রেজাল্ট খারাপ ছিল, অধিক ছাত্রছাত্রী ফেল করেছে, অকৃতকার্য হয়েছে, তাদের বিষয়ে আগে বলতে চাই যে তোমরা কিন্তু ইতোমধ্যেই তোমাদের সিলেবাস জানো, তোমরা অনেকটাই এগিয়ে আছো। তোমরা এমন না যে তোমরা কিছুই জানো না, তা নয়। তোমরা সব বিষয়ে ফেল করেছো, তাও নয়। তোমরা যদি একটু সচেতন হও, তোমরা যদি সচেতন ভাবে সময়টাকে কাজে লাগাও, যেমন গতবার 2025 সালে এইচএসসি পরীক্ষা হয়েছিল 26শে জুন পরীক্ষা শুরু হয়েছিল। তো এবারও শোনা যাচ্ছে এরকমই জুন মাসের শেষের দিকে এই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাহলে এপ্রিল, মে, জুন আর
আজকে হলো 24 তারিখ, তার মানে অন্তত 3 মাস সময় প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে আছে। এই 3 মাস সময় যদি ঠিক মতো লেখাপড়া করে ছাত্রছাত্রীরা, যদি গুরুত্বের সাথে পড়ালেখা করো তোমরা, তবে যদি একটু কৌশলী হও পড়ালেখার ক্ষেত্রে, তাহলে একজনও ফেল করবে না, একজনও না। যেমন ছাত্রছাত্রীদের যে কৌশল আছে, সবকিছুতেই কৌশল আছে। যেমন সাঁতার কাটার ক্ষেত্রে কৌশল আছে, দৌড়ানোর ক্ষেত্রে কৌশল আছে, হাঁটার ক্ষেত্রে কৌশল আছে, হ্যাঁ, সব কাজেরই কৌশল আছে। তদ্রূপ লেখাপড়ার ক্ষেত্রেও কৌশল আছে। যেমন টার্গেট করতে হবে ছাত্রছাত্রীকে, প্রথম 5 নম্বর তোলা, প্রত্যেকটা সাবজেক্টের 33 করে তোলার টার্গেট। যে আমাকে যেহেতু এক বিষয়ে ফেল করলেও ফেল, তাহলে একটা দেখা গেল যে 90 করে পেল, আর একটায় দেখা গেল যে 25-26 করে পেল, তাহলে কিন্তু এটা গড় হবে না, এটা ফেল। 33-এর নিচে পেলে ফেল। তাহলে কি করা উচিত? আমাদের অভিজ্ঞতা বলে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রথম 5 নম্বর টার্গেট করা উচিত। 5 নম্বর টার্গেট করা উচিত, যে প্রত্যেক সাবজেক্টে 33 করে তোলার পরিকল্পনা হাতে নেওয়া উচিত। তারপরে আবার পর্যায়ক্রমে যে আমি 40 করে করে তুলব প্রত্যেক সাবজেক্টে, তারপর 45 করে তুলব, এভাবে এগিয়ে যাওয়া। তারপর 50 করে করে যেন সপ্তাহে আসে, আবার 55, এভাবে যদি পরিকল্পনা করে আস্তে 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 এগিয়ে যাওয়া যায়, তাহলে একজন ছাত্র ফেল করবেন না। কিন্তু তাকে পাশ করার নিয়ত থাকতে হবে, পাশ করার ইচ্ছা থাকতে হবে। যে এমন জানি না হয় যে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে আমাদের বাড়ির বিলাই ইচ্ছা করলে বন থেকে বাঘ ধরে আনতে পারে। এখন শ্রোতা বন্ধু বলছে যে তোমাদের বাড়ির বিলাইকে কোনোদিন বাঘ ধরে আনছিলে, যাব বা ইচ্ছাও করে নাই, আনেও নাই। এখন বিলাই যদি বাঘ ধরে আনতে চায়, তাহলে ইচ্ছা করতে হবে, এবং বাঘ যেখানে পাওয়া যায় সেই বনে যেতে হবে, বাঘ ধরে আনতে হবে, ইচ্ছা থাকতে হবে, চেষ্টা করতে হবে, এবং যেখানে বাঘ পাওয়া যায় টার্গেট থাকতে হবে, টার্গেট থাকতে হবে। এই যে স্নেহের ছাত্রছাত্রীরা, তোমার জীবন তোমার, একদিন তোমার মা বাবাও বেঁচে থাকবেন না। মা বাবা অবশ্যই চান না যে তাদের সন্তানরা ফেল করুক, শিক্ষকরাও চান না তাদের ছাত্রছাত্রীরা ফেল করুক। এই যে এখানে এটা মানে ইয়ের মতো, ইকো সিস্টেমের মতো। ইকো সিস্টেম যেমন একটা ইকো সিস্টেমটা কি, যে প্রত্যেকটা প্রাণী, পদার্থ, জড়, তারপরে জীব একে অপরের সাথে যুক্ত, মানে জীবন চক্রটা। হ্যাঁ, জীবন চক্র। এই লেখাপড়ার ক্ষেত্রেও যে ইকো সিস্টেমের মতোই, যেমন 3টা পার্টি আছে, there are 3 parties, guardians, students and teachers, ছাত্র, শিক্ষক এবং অভিভাবক। এই 3 পক্ষের এক পক্ষ যদি তার দায়িত্ব অবহেলা করে, তাহলে এখানে ছাত্র অকৃতকার্য হবে। শিক্ষকের মতো শিক্ষকের দায়িত্ব পালন করতে হবে যথার্থভাবে। অভিভাবকের আবার দায়িত্ব কি? অভিভাবকের দায়িত্ব হলো লজিস্টিক সাপোর্ট দেওয়া, তাগিদ দেওয়া। যেহেতু ছাত্রছাত্রী বাড়িতেই বেশি থাকে, তাহলে বাড়িতে কারা থাকে? তার অভিভাবক, মা বাবা, ভাই বোন, এরা থাকে। তাহলে এই লেখাপড়া ছাত্রছাত্রীরা করছে কিনা, দিনে কতক্ষণ লেখাপড়া করছে, নাকি শুধুই নিয়ে এই শুধু মোবাইল ফোন নিয়ে বা অন্য কিছু নিয়ে বা ল্যাপটপ নিয়ে, টেলিভিশন নিয়ে, নাকি কম্পিউটার নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, যদি সায়েন্টিফিক ডিভাইস এসব নিয়ে যদি সময় কাটায়, তাহলে তো হবে না। সময়টা কোথায় ব্যয় করছে, এগুলো প্রত্যেকটা পিতা মাতা, প্রত্যেকটা অভিভাবক যদি সচেতন ভাবে তার ছেলে মেয়েকে খোঁজ রাখে, আবার যদি, তাহলে ব্যর্থ হওয়ার কথা না। এবং শিক্ষকরাও, তাদেরও দায়িত্ব আছে। যেমন এখন যারা ফর্ম ফিল আপ করেছে, বা 31 তারিখ বা 31 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সুযোগ আছে, এখনো যারা করেনি করবে। অর্থাৎ ফর্ম ফিল আপের পর প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এই ছাত্রছাত্রীদের সাধারণত সম্পর্ক থাকে না, যেহেতু ক্লাস থাকে না। সেক্ষেত্রে আমাদের কলেজের কিন্তু আছে, একটা আয়োজন আছে। কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই। শিক্ষকগণ তাদের যে বন্টনকৃত ছাত্রছাত্রীর খোঁজ খবর তারা নেবেন, মা বাবা তাদের ছাত্রছাত্রীদের মা বাবাদের সাথে কথা বলবেন তারা,
যে খোঁজ খবর নিবেন যে ছাত্রছাত্রীরা ঠিক মতো আসলে লেখাপড়া ক্লোজ করছে কিনা। মনিটরিং এর মধ্যে রাখবে। হ্যাঁ, ক্লোজ মনিটরিং এর ব্যবস্থা আছে এবং থাকবে। তাদের ছাত্রছাত্রীর যে অভিভাবক যারা, তাদের চূড়ান্ত লাভ করতে কিন্তু মা বাবার অর্থাৎ অভিভাবকের, রাইট। তো তাদেরকেই বেশি খেয়াল রাখতে হবে। যেহেতু এখন এই ছাত্রছাত্রীরা যারা ফর্ম ফিল আপ করে বা করেছে, তাদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক ওইভাবে ক্লাসের যে সম্পর্ক এটা তো নাই। তো তবুও আমরা তো যোগাযোগ করব, কিন্তু কাছে পাচ্ছে কারা? মা বাবা, অভিভাবক। তাহলে তাদেরকে বেশি সচেতন হতে হবে, কারণ তাদের কিন্তু চূড়ান্ত লাভ করতে তাদেরই। এবং এই যে ছাত্রছাত্রী যারা তোমরা, তোমাদেরকেও চিন্তা করতে হবে, তোমাদের জীবন তোমাদের। এক সময় শিক্ষকের শিক্ষকের উপর দায় চাপালেও হবে না, মা বাবার উপরে দায় চাপালেও হবে না, চূড়ান্ত দায়টা ছাত্রছাত্রীদের। আলটিমেট ক্ষতিটা ওই হ্যাঁ। গার্ডিয়ান এবং স্টুডেন্ট। হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকে শিক্ষকরা, সম্মানিত শিক্ষকগণ ক্লাসে তাদেরকে তারা পড়িয়েছেন, রাস্তা দেখিয়েছেন কিভাবে প্রশ্নের পদ্ধতি কেমন, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে এবং কতটুকু লিখলে কত marks পাওয়া যেহেতু যাবে। এই বিষয়ে আসছেন, যেহেতু আপনি ইংরেজির অধ্যাপক, এই ইংরেজি বিষয় যদি একটু সাজেস্ট করতেন স্টুডেন্টদের। হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই ভালো হতো। এখন আমি এতক্ষণ তো সামগ্রিক কথা বললাম, এবং আমরা মাঝে মধ্যে এই লাইভ আমরা করব, কেমন আমরা সেটা করব। যে আর যেহেতু আমার সাবজেক্ট ইংরেজি, তা আমি এই বিষয়ে একটু কথা বলি। নিঃসন্দেহে দুই পেপারের আবার প্রত্যেক পেপারেই আবার দুটো করে পার্ট আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট 1, পার্ট 2 এরকম করে। তো এই যে ইংরেজিতে দেখা যায় যে অনেক ছাত্র, উল্লেখযোগ্য হারে ছাত্রছাত্রী ফেল করে। এটা বড় লজ্জাজনক ব্যাপার। ইংরেজি যদি সে সিলেবাসটাকে ভালো করে খেয়াল করে, প্রশ্নগুলো যদি ভালো করে খেয়াল করে এবং কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে ভালো করে যদি খেয়াল করে, তার যদি কমন নাও পড়ে তাইলেও কিন্তু সে লিখতে পারবে, এবং লিখলে 33 অন্তত পেতে পারে। ফেল করার তো আমি সুযোগ দেখি না। তাহলে ফেল করে কারা? যারা সিলেবাসটাই ভালো করে খেয়াল করে না। একবারে নির্লিপ্ত যারা। আর নির্লিপ্ত থাকে যারা, রাইট। তারাই। এখন ইংরেজি যদিও আমাদের ভাষা না, এটা বিদেশি ভাষা, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের দেশে, তো তারপরও এই ইংরেজি তো তারা ক্লাস 1 থেকে পড়ে আসছে। এবং যারা এবার এইচএসসি পরীক্ষার্থী যারা 2026 সালে, তারা কিন্তু ইতোমধ্যেই 1 থেকে এসএসসি পর্যন্ত ইংরেজিতে পাশ করে এসেছে। রাইট। প্রত্যেকটা পরীক্ষায় পাশ করে 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 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এভাবে ক্লাস অতিক্রম করে উত্তীর্ণ হতে হতে কিন্তু তারা এসেছে। তাহলে এই 12-13 বছর কিন্তু তারা এই ইংরেজি পড়ছে। ওই ক্লাস 1-এ যে অ্যান্ড এর বানান AND যা ছিল, এখনো কিন্তু তাই। ফাদার বানান করতে যে বর্ণগুলো ব্যবহৃত হয় এখনো কিন্তু তাই আছে। তো এই যে বাক্য গঠনের ব্যাপারটা আগে যেমন ছিল এখনো তাই, সারা জীবনই তাই থাকবে। বাক্য গঠন, ইংরেজিতে বাক্য গঠনের যে পদ্ধতি, এটা সবসময় একই থাকবে। ইংরেজি মূলত একটা সহজ ভাষা, এটাকে যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে অনেক বেশি ফল পাওয়া যায়। ভয় পাওয়ার কোনই কারণ নাই। তাহলে একটু কৌশলী হয়ে যদি ছাত্রছাত্রীরা এই সিলেবাসগুলো কোশ্চেন ওয়াইজ প্রত্যেক সাবজেক্টেরই, মানে প্রত্যেক পেপারেরই যে প্রশ্নগুলো যে আছে, এই কোশ্চেন নম্বর 1, 2, 3 এরকম করে করে যদি সে এই কোশ্চেন নম্বর 1 কে যদি প্রয়োজনে 2 দিন সময় দিল, যে এর কি আছে, মানে টাইম ডিস্ট্রিবিউশন একটা ফ্যাক্টর। হ্যাঁ অবশ্যই একটা ফ্যাক্টর, যে তার তো সহায়ক বই আছে, নোট আছে, গাইড আছে। এখন তো অনলাইনে সার্চ দিলেও নানা ধরনের উত্তর পাওয়া যায়, উত্তর লেখার কৌশল পাওয়া যায়, তাই না? চ্যাট জিপিটিতে পাওয়া যায়, এআই সাহায্য নেওয়া যায়, গুগলের সাহায্য নেওয়া যায়, নানা প্রকারের সাহায্য পাওয়া। there are many sources to get help. রাইট। হ্যাঁ, স্টুডেন্টস মে গেট হেল্প ফ্রম ডিফারেন্ট সোর্সেস। রাইট। আর যদি তার কলেজের শিক্ষকের কাছে যদি আসে, এমনকি আমার কাছে যদি ছাত্রছাত্রী আসে, কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয়, আমি যত্ন সহকারে তাকে বুঝাবো। তাই এই যে ছাত্রছাত্রীরা যদি ইংরেজির ব্যাপারে বলছি বা অন্য সাবজেক্টেও এই কৌশলটা ব্যবহার করা যেতে পারে, যে একটা সাবজেক্টে, সে বাংলাই হোক আর ইংরেজি হোক, সবচেয়ে সহজ যেটা আইটেম আমি মনে করি, আমার যে অভিজ্ঞতা থেকে আমি এটাই বুঝতে পেরেছি, যে আগে কঠিনটা নয়,
আগে সহজ প্রশ্ন যেটা, সহজ কোনটা কাইন্ডলি একটু বলেন। আচ্ছা, যেমন সেকেন্ড পেপারের ব্যাপারে একটু বলি। সেকেন্ড পেপারে যেমন আছে আর্টিকেল। আর্টিকেলে কিছু ওই একটু ভেজাল আছে, কিন্তু এটা সহজ অংশটাই বেশি। তাহলে আর্টিকেলটা আগে টার্গেট করা, মানে সহজ আইটেমটা আগে টার্গেট করা। যেমন আর্টিকেল যদি এটা, এই সম্পর্কে কিন্তু ইতোমধ্যেই ছাত্রছাত্রীর ধারণা আছে। আরেকটু নিয়মগুলো যদি একটু খেয়াল করে, আর এই যে টেস্ট পেপার বেরিয়েছে, এই টেস্ট পেপার গুলো যদি আর্টিকেলে তো দুই একটা নিয়মে, ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলেই হবে, এই থাকলেই হবে, হ্যাঁ, দুই একটা জিনিস জানলেই তবে কিন্তু ব্যতিক্রম গুলোই কিন্তু বেশি আসে। right, ছাত্রছাত্রী তোমাদেরকে বলছি যে ব্যতিক্রম গুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। তাই ব্যতিক্রম নিয়মগুলোকে একটু বেশি খেয়াল করতে হবে। তারপর এই যেমন আর্টিকেল, এটা একটা সহজ আইটেম, এমন কেউ নাই যে কম বেশি এটা জানে না। রাইট। আচ্ছা, তারপরে আছে কোশ্চেন নাম্বার 3। এখানে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এটার মধ্যে এটা একটা সহজ আইটেম। কোথায় অ্যাজ সুন অ্যাজ বসবে, কোথায় নো সুনার হ্যাড ডট ডট দেন বসবে, উড রাদার, তারপরে ইট দেয়ার, এগুলো আছে। এগুলো বাক্যে তোমার পরিবর্তন আনতে হয় না, বক্স থেকে নিয়ে এনে সোজা একটা অর্থটা একটু খেয়াল করলেই মোটামুটি সবগুলো পারা যায়। এটা একটা সহজ আইটেম। রাইট। তারপরে আছে হলো পাংচুয়েশন। পাংচুয়েশন যদি যে কোনো দিনই পড়ে নাই, সেও যদি অন্তত ওই নিয়মগুলো যদি 3-4 বার বা 5 বার যদি পড়ে, নিয়ম বাংলায় যেটা আমরা বিরাম চিহ্ন বলি, এটা 5 বার যদি পড়ে নিয়মগুলো মনোযোগ দিয়ে, তাহলে ও 5-এর মধ্যে 4 পেয়ে যেতে পারে। এইভাবে যে আরো যে আইটেম গুলো আছে, যে আইটেম গুলো এই ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস 10 নাগাদ, এসএসসি নাগাদ কিন্তু পড়ে এসেছে। এখানে 2-3টা আইটেম নতুন, যেটা হলো যেমন প্রোনাউন রেফারেন্সিং, তারপরে অ্যান্টোনিম সিনোনিমের ব্যবহার। এইটা মনে হয় একটু জটিল, অ্যান্টোনিম সিনোনিমস। না, তারপরে আরেকটা কোন এরকম 2-3টা আইটেম। হ্যাঁ, মডিফায়ারের যে ব্যবহার, এই 2-3টা আইটেম একেবারে নতুন, কিন্তু এগুলো তো তার ফর্ম ফিরে আগ পর্যন্ত ক্লাস করেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। এখানে তো সম্মানিত শিক্ষকগণ তারা ধারণা দিয়েছেন, পড়িয়েছেন। তো যেটা এখন সবচেয়ে বেশি জরুরি, এই প্রত্যেক সাবজেক্টের টেস্ট পেপার কিনে এই টেস্ট পেপার গুলো সলভ করা। অবশ্য আমাদের কলেজেও ওই যে যারা ফেল করেছে গতবার, তাদের জন্য সলিউশন ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। তো এখানে তারা এসে অ্যাটেন্ড করে সাহায্য নিতে পারে। এখানে যদি বাধ্যতামূলক না এই ক্লাসগুলো, যাদের ইচ্ছা আসতে পারে সে ক্লাসগুলো সাহায্য নিতে পারে। আমাদের শিক্ষকরা সব সাবজেক্ট, সব বিষয়ের সম্মানিত শিক্ষকগণ প্রস্তুত আছেন ছাত্রছাত্রীকে যখন তখন সাহায্য করার জন্য। আমি মনে করি ছাত্রছাত্রী এখানে এসে তারা তাদের প্রয়োজনীয় সহায়তা নিতে পারে। এরপরে যে যার মতো আয়োজন, ব্যক্তিগত আয়োজন থাকতে পারে। ভালো শিক্ষকদের কাছে তারা প্রাইভেট আগে থেকে হয়তো পড়ে বা এখনো পড়তে পারে, বা কোনো কোচিং এ যায়, যেটা আমরা বললেও যাবে, না বললেও যাবে। যদি যায় সেখানে মোট কথা একা একাই পড়ুক বা কারো সাহায্য নিয়ে পড়ুক, পড়ার তালে যদি থাকে, যদি সে মনে করে যে এই যে 3 মাসের মতো সময় যে আরো আছে, হ্যাঁ, চূড়ান্ত মানে বোর্ড পরীক্ষায় বসার আগ পর্যন্ত অন্তত 3 মাস সময় আছে, কেউ যদি বই পত্র যদি স্পর্শ না করে থাকে, এই 3 মাসে যদি মনোযোগ দিয়ে পড়ালেখা করে, তাহলে কেউ ফেল করবে না, ভালো রেজাল্ট করা সম্ভব। রাইট। তাই স্নেহের ছাত্রছাত্রী, আবারও বলছি, এই যে আমার যে সম্মানিত সহকর্মী জনাব মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, মেজর জেনারেল মহসিন আদর্শ কলেজ, এবং আমার আরেক সহকর্মী আছেন জনাব সোহেল সৌকর্য, উনি সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি ইব্রাহিম খা কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইলের। তারা দুজনই তাদের সুচিন্তিত মতামত, তাদের অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সুন্দর করে এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তারা পরামর্শ উপস্থাপন করেছেন। আমিও আমার সাধ্যমতো সেটা যেটা করলাম। তো এই শুধু লাইভ যারা তোমরা দেখছো, শুনছো, এইবার না, তোমরা ইচ্ছা করলে আরো বারবার দেখে দেখে তোমরা আমাদের পরামর্শ দিতে পারো। আর এই যে কমেন্ট বক্স যে আছে, ইচ্ছা করলে ছাত্রছাত্রী বা অভিভাবক অথবা অন্য যারা কৌতূহলী আছে,
তো আপনারা ইচ্ছা করলে এখানে প্রশ্ন রাখতে পারেন এই কমেন্ট বক্সে, যে এই বিষয়ে কথা বললে ভালো হয়, যেহেতু আমাদের কাজই এটা। সেই 1999 সাল থেকে শিক্ষকতা করছি কলেজে। তো এই অভিজ্ঞতার আলোকে আমরা পরামর্শ আজকে দিলাম এবং ভবিষ্যতেও দিতে থাকবো। আমরা মাঝে মধ্যে লাইভে যাব, প্রয়োজনে সাবজেক্ট ওয়াইজ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আর বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদেরকে উদ্দেশ্যে বলছি যে আমরা সাবজেক্ট ওয়াইজ এই পরামর্শের ব্যবস্থা করব। রাইট। হ্যাঁ, তো আশা করি আমার স্নেহের ছাত্রছাত্রী তোমরা আমাদের সঙ্গেই থাকবে এবং এই সুযোগটা তোমরা গ্রহণ করবে। ধন্যবাদ অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম উজ্জ্বল স্যারকে। চমৎকার বলছিলেন এবং চমৎকার পরামর্শ প্রিয় ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে দিলেন। আমি মনে করি এই উপদেশ তোমরা যদি ইন টোটো মেনে চলো, আমি মনে করি in near future you will do better. So thank you very much, my dear students. Assalamu alaikum. চমৎকার।